আজ আমি এমন এক জায়গায় এসেছি যেখানে রাজা আর স্থাপত্য মিলিয়ে মিশিয়ে এক অনন্য ইতিহাস তৈরি করেছে। এটা বাঁকুড়ার বিষ্ণুপুর। 7 শতকের বেশি পুরনো এই শহর মল্ল রাজাদের তৈরি টেরাকোটার মন্দির আর মনোমুগ্ধকর লোকশিল্পে ভরপুর। প্রতিটা ইট যেন বলে একটাই কাহিনী, যুদ্ধ, ভক্তি আর শিল্পের মিলন বন্ধনের। এই শহর ঘুরতে ঘুরতে তুমি পাবে রাজবাড়ির গর্ব, মদনমোহন মন্দিরের শান্তি আর রাস্তার মোড়ে মোড়ে সেরা বাঙালি খাবার। চলো অনন্য শহরের অলিগলি ঘুরে দেখি বিষ্ণুপুর আমাদের কি কি উপহার দিতে চলেছে। সো গাইস, ওয়েলকাম ইন মাই ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে কিন্তু সরাসরি ব্লগটা শুরু করলাম। এর আগে কিন্তু রিসোর্টের ব্লগটা তোমরা সবাই দেখেছো, আর যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে চ্যানেলে দেখে এসো। এখন যাচ্ছি মদনমোহন, আর এখানে কিন্তু অটো টোটোতে একটাই নিয়ম যে পার ঘন্টা 200 টাকা, ঠিক আছে? তোমাদের মোটামুটি পুরো বিষ্ণুপুরটা ঘুরতে, সমস্ত কিছু বিষ্ণুপুরে ঘুরতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা, ঠিক আছে? এখানে কিন্তু পার হেড ভাবে কিছু নেই, ঘন্টা হিসাবে। তো তোমরা যদি আসো ঘন্টায় 200 টাকা হিসাবে তোমরা কিন্তু অবশ্যই পুরো বিষ্ণুপুর ঘুরে দেখতে পারো। সো গাইস, বিষ্ণুপুরে একটা অন্যতম মন্দির মদনমোহন মন্দির, এখানে কিন্তু চলে এসেছি। আমরা এখন 4 জন রয়েছি, আর এইদিকে কিন্তু পোড়া মাটির সমস্ত এই যে শাক থেকে আরম্ভ করে কাপ টাপ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে পোড়া মাটির। আর খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তিও পেয়ে যাবে, কারণ এখানে তো এত সুন্দর সুন্দর মূর্তি কিন্তু সব নিজেদের হাতে তৈরি। আপাতত চলো এখন মদনমোহন মন্দিরের ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কি আছে না আছে। সো ফাইনালি আমি কিন্তু এখন ঢুকছি মদনমোহন মন্দিরে। ও, ক্যামেরা এলাও নি? আপনি কি জানেন একটা মন্দির আছে যেখানে ইটের গায়ে কৃষ্ণের প্রেম আর যুদ্ধ দুটোই খোদাই করা? এটাই বিষ্ণুপুরের মদনমোহন মন্দির। 1700 সালে মল্ল রাজা দুর্জয় সিং এই মন্দির তৈরি করেছিলেন শুধুমাত্র ভগবান কৃষ্ণের প্রেমে। পুরো মন্দির জুড়ে টেরাকোটার কাজ ফুটে উঠেছে রাধাকৃষ্ণের লীলা, রামায়ণ আর মহাভারতের দৃশ্য। পোড়ামাটির ইটে গোড়া এই মন্দির শুধু স্থাপত্য নয়, একটা বাংলা শিল্প, সংস্কৃতি আর ভালোবাসার এক জীবন্ত গল্প। এই হচ্ছে পুরো মদনমোহন মন্দিরের পুরো ভিউ। বিষ্ণুপুরে এলে কিন্তু তোমরা অবশ্যই এখানে এসো, কারণ এই সমস্ত জিনিসগুলো না দেখলে হয়তো বিষ্ণুপুরে আসাটাই তোমাদের বৃথা। সো যারা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই এই সমস্ত মন্দিরগুলো দেখতে হবে। নুন ভরতে হয়। আচ্ছা, হ্যাঁ, এইটা ঝাড়া হয়। আচ্ছা, নারকেলের কোড়া দিয়ে তৈরি তো? নারকেলের খোলা দিয়ে তৈরি। ঠিক আছে। আরো এইসব পোড়ামাটির জিনিস, ওই বোতল টুতল সব পোড়ামাটির এখানে আপনারা যাই নেবেন, সব কিন্তু পোড়ামাটির জিনিস পেয়ে যাবে এখানে, সব কিছু পোড়ামাটি। কারণ বিষ্ণুপুরে পোড়ামাটির জন্যই বিখ্যাত। পোড়ামাটি দেখতে পাচ্ছ এখানে ঘোড়া আর সমস্ত কিছু সব পোড়ামাটির। তো আপাতত যাই অন্য কোনো একটা মন্দিরে। সো গাইস, আমরা এখন যাব রাস মন্দিরে, কারণ রাস মন্দিরে গিয়ে ওখানে টিকিটটা কাটতে হবে, আর ওই টিকিট দিয়ে 25 টাকা নেয়। তো 25 টাকার টিকিটটা কাটবো, দেন কিন্তু তারপর রাস মন্দির ঘুরে বাকি যে সমস্ত মন্দিরগুলো আছে সেইগুলোও কিন্তু ওই টিকিটের মধ্যে হয়ে যাবে আর কি ইনক্লুড। তার জন্য আগে রাস মন্দির যাবো, রাস মন্দির থেকে বাকি যে সমস্ত মন্দিরগুলো আছে সেখানে যাব, তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা কিন্তু এখন বিষ্ণুপুরের যে রাস মন্দির তার সামনে কিন্তু চলে এসেছি, আর কিন্তু আমাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে।
তো আমরা টিকিট কেটে নিই। মনে করুন একটা মন্দির যেখানে একসঙ্গে 108টা রাধাকৃষ্ণের মূর্তি দর্শন হতো। বিশ্বাস হয় এটাই বিষ্ণুপুরের রাসমঞ্চ। 1600 সালে মল্ল রাজা হাম্বির নির্মাণ করেন এই অপরূপ স্থাপত্য। এটি বাংলার প্রাচীনতম রাত উৎসবের কেন্দ্র। প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে সব রাধাকৃষ্ণের মূর্তি একত্রিত করে ভক্তদের দর্শনের সুযোগ করে দেওয়া হতো। চুন সুরকি আর এই সৌন্দর্য নকশার তৈরি মঞ্চ বাংলার স্থাপত্য শৈলীর এক অমূল্য রত্ন, যা ইতিহাসের আরেক ভক্তির মিলন বিন্দু। সো গাইস, রাসমঞ্চের সামনে এসে গেছি। এটা হচ্ছে রাসমঞ্চটা, ওটা কিন্তু দেখতে পাচ্ছ, আর উপরটাও খুব সুন্দর দেখতে। আমি কিন্তু আপাতত এখন ভিতরে যাই, এখন কিন্তু সিকিউরিটি নেই এই সাইডে, ঠিক আছে? সিকিউরিটি নেই বলে আমি কিন্তু এখন বানাতে পারছি, সিকিউরিটি থাকলে হয়তো বানাতে দেবে না। তো আপাতত এখন ভিতরে, এটার ভিতরে ঢুকি। এখানে কিন্তু অন্ধকার আছে, পুরো পুরো ভুলভুলাইয়ার মতো একটা স্থান, আর এই দিকটা পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ তোমরা হয়তো। এই দিকে একদম কিন্তু পুরোটাই চারিদিকে একটা ঐতিহাসিক স্থান রয়েছে। মানে এইগুলো কিসের জন্য যে এরকম ভাবে তৈরি, সেটা উপরে ইতিহাস না পড়লে তোমরা জানতে পারবে না, অবশ্যই জেনে নিও। এইখানে একটা স্ট্রাকচারটা খুবই ভালো, কিন্তু এদিকটা অন্ধকার রয়েছে। আর আশা করছি সিকিউরিটি গার্ড আপাতত এখন নেই, ক্যামেরা এলাউ নেই বললো, ক্যামেরাতে বারণ করেছে, তার জন্য সিকিউরিটি নাই তো, সিকিউরিটি গার্ডটা। এই দিকটা কিন্তু অন্ধকার, অন্ধকারের মধ্যে রয়েছি এখন। এই অন্ধকারে এরকম আসছে না আসছে, এটা কি আই থিঙ্ক জানি না কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ। এটাকে এইদিকে কিন্তু চারিদিকে অন্ধকার, আর ওই সাইডটা ঠিক এরকম একটা প্লেস রয়েছে। তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তারপর তখন চলো, এদিকে কিন্তু সমস্ত বন্ধুরা রয়েছে, আর এইদিকে ইন্ডিয়ার যে পতাকা, আমাদের যে মেন সৌন্দর্য বলতে পারো, ভালোবাসা। আর খুব সুন্দর ঘাসের একটা পার্কের মতো রয়েছে। আপাতত এখন চলো যাই আর তোমাদেরকেও দেখায়। ফাইনালি কিন্তু এইখানটা কমপ্লিট হয়ে গেল। এরপর যে নেক্সট ডেস্টিনেশনে যাব, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেবী নিজের মাথা নিজে কেটে ফেলেছিলেন। এই ভয়ঙ্কর মূর্তির পেছনে লুকিয়ে রয়েছে শক্তির চরম রূপ। বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম রহস্যময় তান্ত্রিক মন্দির। এই দেবী হলেন 10 বিদ্যার এক, যিনি নিজের মাথা কেটে 3 ধারায় রক্ত প্রবাহিত করেন নিজে এবং 2 সঙ্গিনীর তৃপ্তি করতে। এটি আত্মবলিদান, শক্তি আর নিয়ন্ত্রণের প্রতীক। বিশ্বাস করা হয় এখানে পুজো করলে তন্ত্র সাধনার সিদ্ধি পাওয়া যায়। এটি শুধুমাত্র মন্দির নয়, এটা ভয়, শক্তি আর ভক্তির এক অদ্ভুত মিলন, যা অনুভব না করলে বোঝা যায় না। সো গাইস, এই যে কামানটা দেখতে পাচ্ছ, এটা যে দলমাদল কামান, ঠিক আছে? কামানটা কিন্তু পুরোটাই লোহার স্ট্রাকচার, দেখতে পাচ্ছ এখানে কামানের যে মেন অংশটা এটা। আর এখন কিন্তু এখানে এরকম ভাবে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে এই কামান। এই কামানের ইতিহাস আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। একটা কামান যেটা মারাঠা আক্রমণ ঠেকাতে একটা ইতিহাস বদলে দিয়েছিল। জানো কি, এই দলমাদল কামান বিষ্ণুপুরের গর্ব। 1742 সালে যখন মারাঠা বাহিনী আক্রমণ করে, তখন মল্ল রাজা গোপাল সিং এর সেনারা এই কামান ব্যবহার করে রুখে দেয়। প্রায় 635 কেজি ওজনের এই কামান তৈরি হয়েছিল বিশেষ ধাতুর মিশ্রণে। বিশ্বাস করা হয় কামানের গায়ে ভগবান মদন মোহনের আশীর্বাদ ছিল, তাই একটানা যুদ্ধেও ক্ষতিগ্রস্ত হয়নি। এটা শুধু কামান নয়, এটা বাংলার বীরত্বের সাক্ষী, একটা লৌহগাথা যা আজও বিষ্ণুপুরে অটুট দাঁড়িয়ে রয়েছে। সো গাইস, এটা হচ্ছে পোড়া মাটির হাট, ঠিক আছে? এই হাটে কিন্তু শনিবার আর রবিবার এই হাট বসে, কিন্তু আজ যেহেতু মঙ্গলবার, ওই জন্য কিন্তু এখানে পোড়া মাটির হাট এখনো বসেনি। আর এইখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা আমরা দেখবো, চলো যাই। আমরা কিন্তু এখন জোড়া মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে মন্দির, এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির। জোড়া মন্দিরটা কেন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো গাইস, বিষ্ণুপুরে রাধেশ্যাম মন্দির হচ্ছে, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির।
তো চলো গিয়ে পরে তোমাদেরকে দেখায়। বিষ্ণুপুরে কিন্তু মানে একটা জিনিসই তোমাদেরকে চারিদিকে দেখা যাবে, যে পোড়া মাটির ইটের তৈরি, ঠিক আছে, পুরো আগেকার দিনে। এখন কিন্তু মাটি পুড়িয়ে হয়, বাট আগেকার দিনের যে ইট, সেই ইট আর এখনকার ইট দুটোর মধ্যে তফাৎ আছে। আমি একবার উঠে তোমাদেরকে দেখিয়ে দিই। সো এই হচ্ছে রাধেশ্যাম মন্দির। আর তোমাদের এই সাইডের দিকে যদি দেখায়, এই সাইডে কিন্তু একটা ফাঁকা গ্রাউন্ড রয়েছে, আর এই দিকে কিন্তু ঠিক তেমন এতটা ইয়ে নেই। বাট এই যে মন্দিরগুলো অনেকটা দেখতে একই রকম হলেও মানে পুরা মাটির তৈরি দিয়ে, তো তাই খুব একটা সুন্দর লাগছে, খুবই সুন্দর। তোমাদেরকে যদি এই সাইডটাও দেখাই, এই সাইডটা একটা স্টে করার জন্য কিছু আছে। তোমাদেরকে এদিকে গিয়েও দেখালাম, এই দিকটাও দেখালাম, এই দিকটাও দেখে নাও। এটা হচ্ছে গেট, আশা করছি রাধেশ্যাম মন্দিরে। এই হচ্ছে রাধেশ্যাম মন্দিরের গেট। রাধেশ্যাম থাকতেন, এখন নেই আপাতত। এখন চলো দেখাই। আর এটা হচ্ছে ভোগ কক্ষ, ঠিক আছে। এই ভোগ কক্ষে কিন্তু ভোগ দেওয়া হতো, সেটাও দেখিয়ে দিই ভোগ কক্ষটাকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোগ কক্ষ, ঠিক আছে। এখানে হয়তো প্রসাদারে বিতরণ করা হতো, তার জন্য এটার নাম হচ্ছে ভোগ কক্ষ। এটা নাটমঞ্চ দেখতে পাচ্ছি, এখানে কোনো নাটক অনুষ্ঠান হতো। আর এইদিকে এটা কি বটে এখন দেখি, কারো ব্যাগ রয়েছে। এই সাইড এটা হচ্ছে ঠিক আছে নহাবতখানা, মানে জানি না নহাবতখানা। তো গাইস এটা হচ্ছে কালাচাঁদ মন্দির, ঠিক আছে। এর ইতিহাস তোমাদেরকে আমি সবই জানাবো। তো আপাতত এখন এই যে ওয়েদারটা, আজকে কিন্তু বৃষ্টি কিছু পড়ছে না, ঠিক আছে। একেবারে রোদ, দেখতে হচ্ছে রোদ ঝলমলে ওয়েদার। তো কালাচাঁদ মন্দিরে রয়েছি, আর কালাচাঁদ মন্দিরের ইতিহাসটা তোমরা শুনে নাও। এই লালবাঁধ মল্ল রাজাদের জলসেচ এবং পানীয় জলের মূল উৎসেচক হিসাবে ব্যবহৃত করা হতো। আমি কিন্তু এখন গুমঘরের সামনে চলে এসেছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা গম্বুজের মতো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুমঘর, ঠিক আছে। এখানে রাজারা কি করতে হয়, মানে মানুষদেরকে ফেলে গুম করে দিত, মানে আর কেউ খুঁজে পেত না। কারণ এইটা উচ্চতারা দেখতে পাচ্ছ এখন প্রায় ঝুপ হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না। এখান থেকে কিন্তু মৃত্যুদণ্ড, যাকে এক কথায় বলা হয় মৃত্যুদণ্ড, এখানে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো। আপাতত এখন এই গুমঘরটা দেখা হয়ে গেলে এর উচ্চতাটা প্রায় অনেকটাই। আর এটা যে এত সাল পুরনো, এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে আছে। এই দেখে বোঝা যায় আর্কিটেকচারটা আগেকার দিনে কিরকম ছিল। সো গাইস এই মন্দিরটা হচ্ছে শ্যামরাই মন্দির। আর এই মন্দিরের কিন্তু স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু একেবারে পুরো পোড়া মাটির উপর নকশা করা রয়েছে। রাধেশ্যাম, কৃষ্ণ, এই সমস্তগুলো। আর যে এটা গার্ডেনের মতো রয়েছে। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি এলাও নেই, ঠিক আছে। এখানে ভিডিওগ্রাফি এলাও নেই বলতে কোনো ব্লগিং বা রিলস টাইপের কিছু বানানো যাবে না, তার জন্য আর কি এরকম বলছে। আর এই যে স্ট্রাকচারটা সব প্রায় একই রকম, যেখানে কোনো ব্লগিং বা রিলস বানানো যাবে না, তার জন্য বাবা বলছে ক্যামেরাটা অফ করে দিও, শুধু নর্মাল ফুটেজ নাও, বাড়িতে গিয়ে ভয়েস ওভার করে নেবে। তো গাইস এটা ছিল কিন্তু শ্যামরাই মন্দির। তো এখন কিন্তু আমরা বেরিয়ে গেলাম, ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এলাও নেই, তার জন্য এই দূর থেকে আর কি ভিডিওটা করতে হলো। মানে তোমাদেরকে ওইখানে কোনো ভয়েসে দেখাতে পারলাম না। বাট এটা হয়ে গেল, এরপর নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাই। সেখানে গিয়ে কি ইতিহাস আছে না আছে, প্রত্যেকটা ইতিহাস যেমন আমি তোমাদেরকে বলছি, সেরকম ওইখানের ইতিহাস আমি তোমাদেরকে জানাবো। আবার তখন চলো, সামনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে যাব আমরা এখন নেক্সট যে ডেস্টিনেশন সেখানে। আমি এখন চলে এসেছি জোড় বাংলো, যে মন্দিরটা রয়েছে। জোড় বাংলো কেন বলা হয়
সব কিছু ডিটেলসে কিন্তু জানাবো। আমি কিন্তু জোর বাংলোর সামনে চলে এসেছি, আর চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। জোর বাংলোটা হচ্ছে জাস্ট দুটো মন্দির, ঠিক আছে, দুটো বাংলো আর কি রয়েছে, পুরো দুটো কিন্তু একসঙ্গে জোড়া লাগানো রয়েছে। তার জন্য এই বাংলোটার নাম হচ্ছে জোর বাংলো, ঠিক আছে। এটা আগেকার দিনে এটা ঠিক মন্দিরের মতোই, মন্দিরই বলতে পারো, কিন্তু দুটো মন্দির একসঙ্গে জোড়া লাগানো রয়েছে বলে এর নাম হচ্ছে জোর বাংলো। এই যে আমি কিন্তু সামনের দিকটা আপনাদেরকে দেখালাম যে জোড়া রয়েছে, ঠিকই কিন্তু পেছন দিকটাও কিন্তু ঠিক এইভাবেই জোড়া রয়েছে, দেখতে পাচ্ছ। যদি ভালোভাবে দেখা গেলে দেখতে হবে এইটা কিন্তু পুরো একেবারে ঠিক এইরকমটা, এত সুন্দর দেখতে যে বলার কিছু নেই। বিষ্ণুপুরে এক একটা মন্দির এক এক রকম হলেও নাম আলাদা, ঠিক আছে, নাম আলাদা, কিন্তু মন্দিরগুলো একই, বাট এর স্ট্রাকচারটা একটু অন্য রকম লেগেছে আমার। কারণ এইখানে কিন্তু অনেক কাজ রয়েছে, সব কাজ কিন্তু মাটির যে ইটের কাজ, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সবচেয়ে ভালো কি লেগেছে জানো, এই যে মন্দিরটার ভিতরে, যে কোনো মন্দিরের ভিতরে আমি যখন প্রবেশ করছি, এক ঠান্ডা বাতাস বইছে, ওইখানে ঠান্ডা বাতাস একেবারে। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের পুরো বিষ্ণুপুর দেখা পুরো সব কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু এখন বাসে চেপে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। আর আমাদের প্রায় খরচা পড়লো টোটাল বিষ্ণুপুরটা ঘুরতে, মানে বিষ্ণুপুর ঘুরে বা আমাদের যে বড়জোড়া যেতে 200 টাকা করে পার হেড খরচা পড়লো। ওইখান থেকে রিসোর্ট থেকে এলাম, রিসোর্ট থেকে টোটো করলাম, টোটো করার পর কিন্তু আমরা এখন পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। 2 ঘন্টা লাগলো আমাদের প্রায় ঘুরতে। অ্যাপ্রক্স তোমরা যদি আসতে চাও মানে 2 ঘন্টার মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে যাবে, যদি মানে টাইমটা একটু মেনটেন করো। আর যদি টাইমটা একটু মেনটেন কম করতে পারো তাহলেও কোনো ব্যাপার না, ওইটা 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 2.5 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আপাতত এখন কিন্তু বাসে যাচ্ছি, আমরা 4 জন রয়েছি, আর 2 জন কিন্তু অলরেডি চলে গেছে, ওদের বাড়িতে কিছু কাজ ছিল তার জন্য। তো ফাইনালি ব্লগটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ব্লগটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তীকালে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।